সিয়াম নীরাকে কল দিল। নীরা জানায় যে তার আসতে আর 5 মিনিট মতো সময় লাগবে। ঠিক সেই সময় আমার একটা কল আসে। কলটা ম্যানেজার সাহেব করেছেন। আসসালামু আলাইকুম চাচা, কোনো কি সমস্যা হয়েছে নাকি? বাবা, ইতালির ক্লায়েন্ট কল করে বলছেন যে আগামী 5 তারিখের মিটিংটা তারা কালকেই করতে চায়। তাই তোমাকে আজকে রাতেই ইতালি যেতে হবে। আমি সব ব্যবস্থা করে ফেলেছি তোমার বাবার সাথে কথা বলে। সন্ধ্যা 7টায় তোমার ফ্লাইট, মানে আর 1:30 পর। তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে এয়ারপোর্টে চলে আসো। আচ্ছা, এই বলে আমি ফোনটা রেখে দিলাম। তারপর সিয়াম বলল, কি বললো ম্যানেজার? আজকে ইতালি যেতে হবে আমাদের। আজকে? তারপর সব বন্ধুদের থেকে বিদায় নিয়ে বললাম নীরাকে বলতে যে ইমার্জেন্সি কাজের জন্য আমি দেশের বাইরে আছি, তাই আজকে তার আমার সাথে তাদের দেখা হবে না। তারপর সেখান থেকে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে দেখি মা আমার জামা কাপড় গুছিয়ে রেখেছে। তারপর রেডি হয়ে বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমার সাথে সিয়াম আর সুমন যাবে শুধু। 30 মিনিট পর ওই এয়ারপোর্টে পৌঁছালাম। পরে ম্যানেজার সাহেবের কাছ থেকে আমাদের ভিসা আর ডিলের কাগজপত্র বুঝে নিলাম। এদিকে রেস্টুরেন্টে আমরা আসার সাথে সাথে নীরা রেস্টুরেন্টে আসে, সাথে তার স্বামী আর নিধিও আসে। নীরা এসে দেখে যে আমি সিয়াম আর সুমন নেই। তখন সে শান্তকে জিজ্ঞাসা করে যে আমরা কোথায় আছি। যে আমরা ইতালি গেছি কিছু এমার্জেন্সি কাজের জন্য। তখন তার মন খারাপ হয়ে যায়। তারপর শান্ত আবারও জিজ্ঞাসা করে যে তার আর জেনিয়ার রিলেশন কেমন চলছে। আর বলিস না, খালি প্যারা দেয়। বলা শেষ করে সে জেনিয়ার দিকে তাকিয়ে দেখে জেনিয়ার রাগে ফুঁসছে। তখন শান্ত জেনিয়াকে বলে, আরে আমি তো মজা করছিলাম। শান্তর কথা শুনে সবাই অট্ট হাসিতে মেতে ওঠে। তারপর তারা সবাই একসাথে খাওয়া দাওয়া করে রাত 8টার দিকে যে যার মতো করে চলে যায়। আমি যাইনি বলে নিধি মন খারাপ করে আছে। এদিকে ইতালির আবহাওয়া খারাপ থাকায় আমাদের প্লেন টেক অফ করবে রাত 10টায়। তাই আমরা এখন এয়ারপোর্টে বসে 3জন মিলে আড্ডা দিচ্ছি। এরই মধ্যে নীরার কল আসলো। কল করেই শুরু হয় তার স্পেশাল বক্তব্য, আর আমি চুপচাপ তা শুনছি, কারণ কিছুই বলার নেই। আমি বইল্লা ট্রিট নিয়ে আমি থাকতে পারি নাই। বক্তব্যগুলো তার এমন ছিল, কুত্তা, ছাগল, বিলাই, তুই আজকে আসিস নাই কেন? নিজে ট্রিট চাইয়া নিজে আসিস নাই। সরি জান, আসলে খুব জরুরি কাজের জন্য আমি আসতে পারিনি। আজকে আমাকে ইতালি চলে আসতে হয়েছে, তাই আমি যেতে পারিনি। কিছু মনে করিস না। না, আমি আবার কি মনে করব? দুঃখিত, আপনাদের নীরার পরিচয়টা দেওয়া হয়নি। নীরা হচ্ছে আমার স্কুল প্লাস কলেজ লাইফের বেস্ট ফ্রেন্ড। সিয়াম, সুমন, ইরাম, শান্তর পাশাপাশি নীরাও ছিল আমার বেস্ট ফ্রেন্ড, অন্যতম একটা ফ্রেন্ড। একবার সে আমাকে প্রপোজও করেছিল, কিন্তু আমি রাজি হইনি। তারপর সে বিদেশে চলে যায়। সেখানে গিয়ে পড়ালেখা কমপ্লিট করে, তারপর দেশে এসে বিয়ে করে, স্বামীর সাথে আবার চলে যায়। তারপর আর তার সাথে দেখা হয়নি। হঠাৎ করে সে কিছুদিন আগে কল করলো। তারপর কি হলো আপনারা তো জানেনই। আমি আর সিএম এয়ারপোর্ট থেকে হোটেলে গিয়ে ফ্রেশ হইনি। তারপর গিয়ে ডিনার করে নিই। ডিনার করে রায়হান গ্রুপের এমডির সাথে কথা বলে জেনেছিলাম যে কালকের মিটিং কয়টায় এবং কোথায় হবে। তারপর দিলাম এক ঘুম। সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। পরে মিটিংয়ের কাগজপত্র নিয়ে আমি আর সিয়াম চলে গেলাম রায়হান সাহেবের কোম্পানিতে। সেখানে রিসেপশনে গিয়ে তো আমি অবাক, কারণ সেখানে ছিল আমার সেই পুরাতন বন্ধু ইরাম। তারপর তার সাথে গিয়ে কিছুক্ষণ কথা বললাম। পরে মিটিংয়ে চলে গেলাম। মিটিং শেষ করে আবার সন্ধ্যার ফ্লাইটে দেশে ফিরে আসি। আসার আগে ইরামকে বিয়ের দাওয়াত দিয়ে আসলাম। বললাম বিয়ের 7 দিন আগে চলে আসতে। তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম। তারপর সবার সাথে ডিনার করে নিলাম। পরে দিলাম এক ঘুম। কিন্তু কোল হালা জানি আমার ঘুম পছন্দ হয়নি। সকালে ফোনের আওয়াজে ঘুম ভেঙে যায়। স্ক্রিনে তাকিয়ে দেখি আননোন নাম্বার। আমার কোন বন্ধু হইলে এখন কি আর জুতা দেয়া পিড়াইতাম। এইসব চিন্তা বাদ দিয়ে কলটা রিসিভ করলাম। তারপর সালাম দিলাম। অপূর্বাস থেকে। ওয়ালাইকুম আসসালাম। কি করছে আমার জানুটা? ওই মায়া, সাথে সকালবেলা আমার ঘুম ভাঙাস আর কি আবল দাবল বকতেছস? হ্যাঁ, আর হ্যাঁ, কে তুই যেমন এত স্বাদের ঘুমটা ভেঙে দিছিস? আমি নিধি। আর কি বললে? আমি তোমার স্বাদের ঘুম ভেঙে দিলাম? 2 দিন পর আমি তোমার বউ হব, আর এখন থেকে এরকম ব্যবহার? ঠিক আছে, দেখে নেব। আগে বিয়েটা হোক, পরে দেখে নেব। আমাকে অপমান করা না। ওই সেমরি, আমি নিধি নামে কাউকে চিনি না। আর তুই কোন মহারানী রে যে তোকে আমার বিয়ে করতেই হবে? যা চল ফট, তোর সাথে ফালতু প্যাচাল পড়ার টাইম নাই। সো বাই। টুট 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 করে কলটা কেটে গেল। তারপর উঠেই ফ্রেশ হয়ে জগিংয়ে গেলাম। দীর্ঘ 2 ঘন্টা জগিং করার পর এসে ফ্রেশ হয়ে অফিসে যাওয়ার জন্য রেডি হলাম। তারপর ব্রেকফাস্ট করে অফিসের জন্য বেরিয়ে পড়লাম। অফিসে এসে পড়লাম আর এক ঝামেলায়। আবার নাকি কালকে আমাদের মালয়েশিয়ার ব্রাঞ্চে কি সমস্যা হয়েছে সেখানে যেতে হবে। এমনিতে একদিন যাওয়ার দরকার ছিল, কারণ আমি নতুন এমডি,
সো সেখানকার সব কিছুই দেখে শুনে বুঝে নিতে হবে। তা আমিও না করতে পারলাম না। এখানে নাকি বাবা গেলে হবে না, সবার সাথে করে নাকি আবার আমার হবু বউকেও নিয়ে যেতে হবে। পাঠকগণ, আপনারাই বলেন এই প্যারা নিয়ে কেমনে যাবো? এই মায়েরা দেখলেই তখন গা জ্বলে। অফিস থেকে এসে অনেক কাজ করে বাবাকে বললাম, কিন্তু কোনো কাজ হলো না। তাও আবার 3 দিনের জন্য যেতে হবে। তারপর লাঞ্চ করে হালকা ঘুম দিলাম। বিকেলে উঠে গিয়ে সব বন্ধুদের সাথে আড্ডা দিলাম। রাতে সবাই একসঙ্গে ডিনার করে যে যার মতো বাসায় চলে আসলাম। তারপর দিলাম এক ঘুম। তার আগে বাবার সাথে কথা বলে জেনে নিলাম কালকে কয়টায় আমাদের ফ্লাইট। বাবা জানালেন যে সকাল 11টায় আমাদের ফ্লাইট। কি আর করবো, বুকে একরা আসে দুঃখ নিয়ে ঘুমিয়ে গেলাম। যথারীতি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। নিচে নাস্তা করতে টেবিলে বসে দেখি নিধি বসে নাস্তা করছে। শালা এমনভাবে খাচ্ছে যে দেখে মনে হচ্ছে কোনো রাক্ষসী। দেখেই তোমার গা জ্বালা করছে, মাথাও গরম হয়ে যাচ্ছে। তাকে দেখে বললাম, মা কে এই ছেমড়ি? আর এইখানে কি করে? আমাদের 14 গোষ্ঠীর মধ্যেও এমন রাক্ষসী কোনো মেয়ে নেই যতদূর আমি জানি। আমি মাকে উদ্দেশ্য করে বললাম। আমার কথা শুনে নিধি তার খাওয়া বন্ধ করে মন খারাপ করে বসে আছে। তখন মা তার এই অবস্থা দেখে বলল, বাবা, বৌমার সাথে এমন করতেছিস কেন? বাহ, এখন ছেলে থেকে একটা মেয়ে বেশি হয়ে গেল। বাহ, ভালো, থাকো তোমরা এই মেয়েকে নিয়ে। আমি গেলাম, আর ফিরবো না। বিদায়, তোমরা তোমাদের মতো করে থাকো। বলে চলে আসলাম বাসা থেকে। আসার আগে আমার পাসপোর্ট নিয়ে আসলাম, নইলে এখন আবার কই থাকবো। ম্যানেজারের কাছে থেকে টিকিটটা নিয়ে চলে গেলাম মালয়েশিয়া। যাওয়ার আগে ম্যানেজারকে আমি বললাম যে এখানে চলে এসেছি। তিনি বললেন আচ্ছা। আবার তিনি বললেন, আচ্ছা বাবা, নিধি মামুনি কি যাবে না? না আঙ্কেল, সে একটু অসুস্থ হয়ে পড়েছে। ম্যানেজার সাহেবকে আমি ডাহা মিথ্যা কথা বললাম। আপনারাও বললেন না যে আমি এই মিথ্যা কথা কইছি, তাইলে আমার বাপে আমার পিঠাই আস্ত রাখবে না। সেখানে গিয়ে হোটেলে রুম বুক করে দিলাম। আগে থেকে বুকিং করা ছিল, তাই অসুবিধা হয়নি। ফ্রেশ হয়ে দিলাম এক ঘুম। বিকেলের দিকে উঠে একটু ঘুরতে বের হলাম। ঘোরাঘুরি শেষ করে সন্ধ্যায় হোটেলে এসে ফ্রেশ হয়ে নিলাম। তাও বাইরে সন্ধ্যার আকাশ দেখতে রাত 10টা পর্যন্ত ঘোরাঘুরি করে ডিনার করে হোটেলে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙে মোবাইলে চিল্লানিতে। ঘুমের মধ্যেই রিসিভ করলাম। ওপাশে কণ্ঠস্বর শুনে বুঝতে পারলাম আপু কল দিয়েছে। আসসালামু আলাইকুম আপু। রাখ তোর সালাম। এখন তুই কই? আর 2 দিন হলো কই হারাইয়া গেছোস? আমি বাড়ি থেকে চলে এসেছি। যেখানে আছি খুব ভালো আছি। তুই কেমন আছিস? দুলাভাই কেমন আছে? আর আমার কিউট ভাগ্নিটা কই? আমি ভালো আছি। তোর ভাগ্নি সারাদিন টই টই করে বেড়ায়। আমরা এখন তোদের বাসায়, আর তোর দুলাভাই মালয়েশিয়া গেছে। বাবা বলল ওখানকার ব্রাঞ্চে নাকি কি সমস্যা হয়েছে, তোকে বলা হয়েছে তুই নাকি যাবি না। তা প্যাকেজ দুজনের একজন গেল যে? আর বলিস না, আরেকটা টিকিট নাকি হারাইয়া গেছে, তাই যেতে পারলাম না। আচ্ছা বেশ, মন খারাপ করিস না। আজকেই তোর আসার ব্যবস্থা করছি। আর হ্যাঁ, সাথে কাউকে নিতে পারবি না, ভাগ্নিকে ছাড়া। আচ্ছা ঠিক আছে। ওকে বাই। এখন আমার বাইরে গিয়ে নাস্তা করতে হবে। বলেই কলটা কেটে দিলাম এবং ম্যানেজারকে কল করে সব ব্যবস্থা করতে বললাম। তারপর নর্মাল পোশাক পরে বেরিয়ে পড়লাম। পরে রেস্টুরেন্ট থেকে সকালে নাস্তা করলাম। পরে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। অফিসে গেটে গিয়ে পড়লাম আরেক বিপদে। আমাকে এই পোশাকে ঢুকতে দেবে না। পরে আমি বললাম, আপনি অফিসের ম্যানেজারকে কল করে ফোনটা আমাকে দিন, আমি কথা বলছি। কথা মতো ম্যানেজারকে কল দেওয়া হলো। পরে আমি বললাম, আর কতক্ষণ নিচে দাঁড়িয়ে থাকবো? কে আপনি? আর কি আবল তাবল বলতাছেন? যার জন্য এই সুন্দর আয়োজন করেছেন, আমি সেই অসহায় ব্যক্তি। যার জন্য করেছি সে তো চলে এসেছে। হ্যাঁ, ইমডি সাহেব এসে পড়েছেন? না, উনার দুলাভাই এসেছে। আচ্ছা, তো ওনাকে নিচে আসতে বলুন। উনি এখন মিটিংয়ে। ওনাকে ফোনটা দিন। উনাকে এখন ফোন দেওয়া যাবে না। তাহলে আপনার চাকরি চলে গেছে মনে করেন। তারপর সেখান থেকে চলে গেলাম শপিং মলে। এখান থেকে অফিসের কাপড় পরে গাড়ি নিয়ে চলে গেলাম আমার অফিসে। সেখানে পৌঁছে দুলাভাইকে নিচে আসার জন্য বললাম। আমি পৌঁছানোর আগেই তিনি নিচে দাঁড়িয়ে আছেন, সাথে ম্যানেজারও। আমি গাড়ি থেকে নেমেই প্রথমে বললাম আমাদের কোম্পানির জন্য নতুন ম্যানেজার নিয়োগ করতে। তখন ম্যানেজার সাহেব বললেন, স্যার, আমার কি ভুল হয়েছে বলুন, যার ফলে আমার চাকরিটা খেয়ে নিচ্ছেন? আমি আপনাকে ফোনে কি বলেছিলাম মনে আছে নাকি মনে করিয়ে দিতে হবে? আগে ভিতরে চল, গিয়ে দেখি কি সমস্যা হয়েছে। আর তোমার জন্য বাবার নির্দেশে স্পেশাল ব্যবস্থা করা হয়েছে। তারপর ভিতরে গেলাম। গিয়ে দেখি নিধি বসে আছে। তা দেখে দুলাভাইকে বললাম, দুলাভাই। কি হয়েছে? চলো, আটকে গেলে কেন? তা এই মেয়েটা এখানে কেন? ও আসলোই বা কার সাথে? আজকে সকালের ফ্লাইটে আমরা এসছি। ম্যানেজার বলল তুমি নাকি চলে এসছো, তাই বাবার আদেশে ওকে তোমার কাছে নিয়ে এলাম। আমি তোমাকে কি ওকে নিয়ে আসতে বলেছি নাকি?
আর আপু আমার সাথে 2 নম্বরই করেছে। শালা কেউ আমাকে ভালোবাসে না। ওই যে তোমার সামনে বসে আছে তোমাকে ভালোবাসার জন্য। তারপর সেখানে সব সমস্যার সমাধান করে হোটেলে চলে গেলাম, সাথে নিধি আর দুলা ভাইও। আর আমরা আজকের ফ্লাইটে ঢাকা ব্যাক করব। শালাই মেয়ের সাথে থাকাই যাবে না, গরিবদের ঘৃণা করা না, বের করছি তোমার ঘৃণা করা। নিধি, এই নিধি, যাও বাথরুমে, আমার কাপড়গুলো তাড়াতাড়ি ধুয়ে দাও, আমি আর দুলা ভাই বের হবো, তুমি কাপড় ধুয়ে শুকিয়ে রাখো। তারপর আমরা বেরিয়ে পড়লাম। সারাদিন ঘোরাঘুরি করে বিকেলে কিছু শপিং করলাম নিজের জন্য, আর বিয়ের কেনাকাটাও করলাম। সেখানে আবার জেনিয়ার সাথে দেখা হলো। তাকে জিজ্ঞাসা করে জানতে পারলাম সে তার মামার বাসায় বেড়াতে এসেছে। তার মামা মালয়েশিয়ার সিটিজেন। তারপর হোটেলে এসে ফ্রেশ হয়ে নিলাম, হালকা রেস্ট নিলাম। তখন নিধি এসে জিজ্ঞাসা করলো যে শপিং করেছি কিনা। এগুলো দেখে কি চুরি করা মনে হচ্ছে? হ্যাঁ, আমি দুঃখিত, বুঝতে পারিনি তুমি এভাবে রেখে যাবে। সমস্যা নেই, যা রেডি হয়ে নে। বাংলাদেশ সময় রাত 12টায় আমাদের ফ্লাইট। তারপর রেডি হয়ে এয়ারপোর্টে চলে গেলাম। বিমান দেশের উদ্দেশ্যে রওনা হলো। সকালে নিধি তার বাসায় তাকে নামিয়ে দিয়ে চলে এলাম। এদিকে আমাদের বিজনেস আগের চেয়েও অনেক উন্নতি লাভ করেছে। ফলে আমি শ্রমিকদের বেতন দ্বিগুণ করে দিয়েছি তাতে, আর এরা খুশিও হয়েছে। তার সাথে বাইরে আমাদের অনেক শত্রু সৃষ্টি হয়েছে। আমার জীবন টাইম বোমের মতো, যে কোনো সময় আমার যে কোনো কিছু হয়ে যেতে পারে। এভাবে কাজের ব্যস্ততায় দেখতে দেখতে বিয়ের দিনেও এগিয়ে এলো। গায়ে হলুদ আর পরশুদিন বিয়ে। আগামীকাল গায়ে হলুদ আর পরশুদিন বিয়ে। গায়ে হলুদ ভালোভাবেই হলো, সবাই অনেক আনন্দ করলাম। বিয়েতে অফিসের সবাইকে আমন্ত্রণ করেছি, বড় লোকদের বেশি দাওয়াত করিনি। এখন আমরা সবাই গাড়িতে বসে আছি, গাড়ি তার আপন গতিতে চলছে। এদিকে নিধিকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। শত হোক, বিয়ে বলে কথা। দীর্ঘ 3 ঘন্টা পরে পৌঁছে গেলাম নিধিদের বাসায়। কাজী বিয়ের কাজ সম্পন্ন করলেন। পরে সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম। তারপর সবার কাছ থেকে বিদায় নিয়ে আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় আসার পরে সবাই নতুন বউ নিয়ে পড়ে রয়েছে, আমার তো কোনো খবরই নিচ্ছে না কেউ। আমিও 7-5 না ভেবে ছাদে চলে গেলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে। রাত 12টায় সবাই মিলে আমাকে বাসার ঘরের সামনে রেখে বলে গেল বিড়াল মারতে। শালা আমার বন্ধুগুলো এক একটা হারামি। আমিও 2 গ্রাম সাহস নিয়ে ঘরে ঢুকে পড়লাম। ঢোকার সাথে সাথেই বউ আমার লম্বা ঘোমটা দিয়ে এসে সালাম করলো। আমিও বললাম, যাও ফ্রেশ হয়ে শুয়ে পড়ো। আজকে ঘুমানো মানে আজ না আমাদের বাসরাত। আর চান্দু, তুমি আজকে ঘুমাইবা? তা তো হচ্ছে না। এখন চলো ছাদে যাই। আমার রাগ উঠে গেল, দিলাম 2 খান ঠাস ঠাস কইরা। আর বললাম, আজকে বাসর রাত না, তাই ছাদে যেতে হবে। চুপচাপ সোফায় ঘুমিয়ে পড়ো, যাও যা। আর কোনো শব্দ যেন না হয়, আমার ঘুমের সমস্যা হলে কিন্তু খবর আছে। আমি সোফায় ঘুমোতে পারি না। তা পারবি কেন? হ্যাঁ, পারস তো। গরিবদের কিভাবে ঘৃণা করা যায়। সোফায় না পারলে নিচে বিছানা করে ঘুমা। আর আমার কোনো জিনিসে হাত দিবি না কিন্তু, বুঝতে পেরেছিস? নাকি আবার বুঝিয়ে বলতে হবে? এই বলে বাইরে বের হবো, আর দরজা খুলতেই সব হারামিগুলো একসাথে আমার পায়ের কাছে পড়লো। তা দেখে রাগটা আরও বেড়ে গেল। দিলাম শালাদের উত্তম মধ্যম ধোলাই। এখন একটু শান্তি লাগতেছে। তারপর গিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে জগিং করতে বের হলাম। দীর্ঘ 3 ঘন্টা জগিং করলাম। তারপরও বাসায় যেতে ইচ্ছে করছে না। এদিকে মোবাইলও বাসায় রেখে এসেছি। দেখি ওই মেয়েটার ফোনটা একটু দেয় নাকি। এক্সকিউজ মি ম্যাম, আপনার ফোনটা কি একটু পেতে পারি? জি, আমার ফোন নিয়ে কি করবেন? আমার একটা বন্ধুকে কল দেবো। এই যে নিন। তারপর সিয়ামকে কল দিলাম। বাহ, সিয়ামের নাম্বার জানু দিয়ে সেভ করা। পাইছি রে চান্দু। বাসায় যাই, তারপরে তোমার খবর নেব। হ্যাঁ জানু, বলো। রাখ তোর জানু, কুত্তা শালা। গাড়ি নিয়ে তাড়াতাড়ি পার্কে আয়। আর আমার মানি ব্যাগ আর প্লাস কোটটাও নিয়ে আসিস। শালা তোর ঘর থেকে কোট কিভাবে নিয়ে আসবো? এত কিছু জানি না, 10 মিনিটের মধ্যে তোকে এখানে দেখতে চাই, নইলে তো জানু উড়ে যাবে। পরে কলটা কেটে দিলাম। পরে মেয়েটার হাতে ফোন দিয়ে বললাম, আপনার সাথে বসে কিছুক্ষণ কথা বলতে পারি কি? জি অবশ্যই। আমি ফাহিম শেখ। আপনার নাম কি? আমি জবা, অনার্স ফাইনাল ইয়ার। আপনি? সিএম আপনার কে হয়? আমার বয়ফ্রেন্ড আমাকে খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। ততক্ষণে সিএম চলে এসেছে। তারপর আমি জবাবে বললাম, বাকিটা ওর থেকে জেনে নিয়েন। আমি সিএমের কাছ থেকে সব নিয়ে চলে গেলাম। তারপর রেস্টুরেন্টে গিয়ে ব্রেকফাস্ট করে বাসায় চলে আসি। সিএম আপনার কি হয়? ততক্ষণে সিএম চলে এসেছে। তারপর আমি জবাকে বললাম, বাকিটা ওর থেকে জেনে নিয়েন। আমি সিএমের কাছ থেকে সব নিয়ে চলে গেলাম। তারপর রেস্টুরেন্টে গিয়ে ব্রেকফাস্ট করে বাসায় চলে আসি। তারপর কিছুক্ষণ রেস্ট নিই। পরে আবারও চলে যাই বন্ধুদের সাথে আড্ডা দিতে। এরই মধ্যে নিধি একবার এসেছিল আমাকে সকালে নাস্তার কথা বলতে। আমি খেয়ে এসেছি,
আমাকে নিয়ে কারো চিন্তা না করলেও হবে, কারণ আমার কাজে কেউ মাথা ঘামাক তা আমার পছন্দ না। এখন বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, এমন সময় ফোনটা লাফানো শুরু করে দিয়েছে। বুঝতেছেন না তো আমি কি বলছি? আরে ভাই, মোবাইলটা ভাইব্রেট করছে, কল এসছে তো তাই কাঁপছে। ফোনটা বের করে দেখি ইতালি থেকে কল এসেছে। সেখানে আমাদের যে ছোট্ট ব্রাঞ্চ আছে সেখানে একটা ছোট্ট সমস্যা হয়েছে, তাই যেতে হবে, এই জন্য কল দিয়েছে। দুলাভাইকে কল করে বলতে কিন্তু তিনারা বললেন যে এমডিকেই যেতে হবে এবং আজকেই যেতে হবে। কি এক ঝামেলায় পড়লাম বলেন তো। তাও বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় এসে প্যাকিং করলাম, কারণ প্রবলেম বেশি হলে 2-3 দিন থাকতে হতে পারে। মার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম। এইবার আমি একাই যাচ্ছি, বাবাকে জানানো হয়নি, কারণ জানলে বাবা যেতে দিতেন না। আজকে আবার নিধিদের বাসায় যাওয়ার কথা, আমাদের রিসেপশন আছে, তাই মাকে ভালোভাবে বুঝিয়ে রওনা দিলাম ইতালির উদ্দেশ্যে। সন্ধ্যায় ইতালি পৌঁছে গেলাম। অফিসের গেস্ট হাউসে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম, তারপর কিছুক্ষণ রেস্ট নিলাম। পরে বাসায় কল করে বললাম যে আমি পৌঁছে গিয়েছি। রাতে শহর ঘুরতে বের হলাম, তারপর ঘোরাঘুরি শেষ করে ডিনার করে গেস্ট হাউসে পৌঁছালাম। পরে দিলাম এক ঘুম। সকালে উঠে অফিসে গেলাম। সেখানে গিয়ে জানতে পারি সমস্যার সমাধান হতে 2 দিন লাগবে, তাই আমি সেখানে থেকে গেলাম আর কাজ শেষ করে দেশে ফিরলাম। বাসায় জানে না যে আজ আমি ফিরবো, কিন্তু কে জানতো যে ইতালি থেকে এসে আমি বাসায় যেতে পারবো না। সেই দিন এয়ারপোর্ট থেকে ফেরার পথে আমার অ্যাক্সিডেন্ট হয়। আমার গাড়ি ওভারটেক করার সময় আমার সামনে থেকে এসে একটা ট্রাক আমার গাড়িতে ধাক্কা দেয়। ফলে আমাদের গাড়ি কিছুটা দূরে গিয়ে ছিটকে পড়ে। আমার পরনের সাদা শার্টটা রক্তে লাল হয়ে গেছে, তাও মাথা ঝিমঝিম করতে শুরু করলো। তারপর আমার আর কিছু মনে নেই। যখন চোখ খুললাম তখন নিজেকে হাসপাতালের আইসিইউতে আবিষ্কার করলাম। ডাক্তার আমার চোখ খোলা দেখে বলতে লাগলেন, যাক বাবা, তাহলে আপনি কমার থেকে বের হয়েছেন। আমি কে আর কতদিন ধরে আমি এখানে আছি, আর আমাকে এখানে কেই বা এনেছে? কুল ম্যান কুল। নার্স, ওনাকে যে এখানে নিয়ে এসেছে তাকে আসতে বলেন, বলবেন যে রুগীর জ্ঞান ফিরেছে। আচ্ছা, আপনার কি কিছু মনে নেই? না, কি আমার অতীত, কি আমার পরিচয়, আমার তো কিছুই মনে পড়ছে না। ডাক্তারের সাথে যখন কথা বলছিলাম তখন দেখলাম নার্সের সাথে একজন মহিলা প্রবেশ করলেন। তখন ডাক্তারকে জিজ্ঞাসা করলাম যে কে উনি? উনি আপনাকে এডমিট করেছে নিজের ভাই দাবি করে। আপনি কি আমার সম্পর্কে কিছু জানেন? জানলে প্লিজ আমাকে বলুন, আমি মহিলাটাকে উদ্দেশ্য করে বললাম। তখন পাশে থেকে একজন বললেন, ওনার কি স্মৃতি নষ্ট হয়ে গেছে? জি, উনি ওনার আগের স্মৃতি ভুলে গেছে, মাথায় অনেক গম্ভীর আঘাত পেয়েছে, জানি না কতদিন লাগবে স্মৃতি ফিরতে। আচ্ছা, আমরা কি ওনাকে বাসায় নিয়ে যেতে পারবো? জি, উনি এখন মোটামুটি সুস্থ আছে, তাই ওনাকে নিয়ে যেতে পারেন। আচ্ছা স্মৃতি, ওনাকে বল রেডি হতে, আমি ডাক্তারের কাছ থেকে ডিসচার্জ নিয়ে আসছি। তার মানে এই আপুর নাম স্মৃতি। আচ্ছা, আমি কি আপনাকে আপু বলে ডাকতে পারি? আপনি মনে হয় আমার আপুর বয়সী হবেন, তাই বললাম। আচ্ছা, তুমি আমাকে আপু বলেই ডেকো। আর উনি আমার স্বামী, মানে তোমার দুলাভাই। আচ্ছা আপু, আর ওই যে পিচ্চিটাকে? আমার ছেলে, মানে তোমার ভাগিনা। ঠিক আছে, এখন তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, এখন আমরা বাসায় যাব। কার বাসায় যাব আমরা? আমার বাসায় যাবা এখন, সেখানেই থাকবে যতদিন তোমার স্মৃতি না ফিরে আসে। আচ্ছা, আমি রেডি হয়ে নিচ্ছি। তারপর দুলাভাই রিসার্চ নিয়ে আসলে আমরা বেরিয়ে পড়ি স্মৃতি আপুর বাসার উদ্দেশ্যে। এখন স্মৃতি আপুর পরিচয়টা দেওয়া যাক। স্মৃতি আপু আমার ফেসবুক ফ্রেন্ড। উনি আমাকে ছোট ভাইয়ের মতোই দেখেন, আর ওনার হাজব্যান্ড একটা ওষুধ কোম্পানিতে চাকরি করেন। ওনার একটা ছেলে আছে, বাকিটা বলা যাবে না। দীর্ঘ 1 ঘন্টা পর আমরা আমাদের গন্তব্যে পৌঁছালাম। আপুর বাসা ঢুকতে মাথা কেমন যেন ব্যথা করা শুরু করলো। কিচ্ছু আমার মনে পড়তে যাচ্ছে, কিন্তু মনে করতে পারছি না। আপু আমার এই অবস্থা দেখে বললেন যে, ভাই, তুমি ঘরে গিয়ে রেস্ট নাও। তারপর আমাকে একটা রুম দেখিয়ে দেওয়া হলো। আমি ওইটাতে গিয়ে রেস্ট নেওয়ার জন্য শুইলাম। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে গেলাম। ঘুমের মধ্যে দেখলাম আমি একটা মেয়েকে প্রপোজ করছি। পরে মেয়েটি আমাকে থাপ্পড় মেরে দিয়ে চলে যায়, কিন্তু মেয়েটার মুখটা স্পষ্ট হচ্ছে না। তখন আমি লাফ দিয়ে ঘুম থেকে উঠে যাই, সাথে চিৎকার দিয়ে বলি, তুমি আমার ভালোবাসা ফিরিয়ে দিলে পস্তাবে কিন্তু। আমার চিৎকার শুনে তৎক্ষণাৎ স্মৃতি আপু দুলাভাই চলে এলেন আমার রুমে। এসে আবু জিজ্ঞাসা করলেন, ভাই কি হয়েছে, চিৎকার করলি যে? আবু, ও আমার ভালোবাসা রিজেক্ট করেছে। কে তোকে রিজেক্ট করেছে? তার মুখ স্পষ্ট দেখতে পাইনি। আচ্ছা ভাই, তুই মনে হয় খারাপ স্বপ্ন দেখেছিস। যা, ফ্রেশ হয়ে আয়, একসাথে সবাই লাঞ্চ করব। তারপর আমি চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে নিচে গিয়ে সকলের সাথে বসে লাঞ্চ করলাম। তারপর আবার কিছুক্ষণ রেস্ট নিয়ে ভাগ্নিকে নিয়ে বের হলাম তাদের এলাকা ঘুরে দেখতে। সারা বিকেল ঘুরে সন্ধ্যায় বাসায় আসলাম। তারপর আপু আমার হাতে একটা ফোন আর একটা মানি ব্যাগ আমার হাতে দিয়ে বললেন যে
অ্যাক্সিডেন্টের সময় আমার সাথে এইগুলা প্লাস একটা সুটকেস ছিল। মোবাইলটা হাতে নিয়ে দেখি ফিঙ্গার লক সিস্টেম আর প্যাটার্ন লক করা, কিন্তু এর প্যাটার্ন কি তা আমি জানি না। আর ফোনেও চার্জ কম, তাই ফোনটা চার্জে দিলাম আর মানি ব্যাগটাও দেখতে লাগলাম। এটাতে 1,030 টাকা আছে, আর বাকি সবই এটিএম কার্ড। তখন চিন্তায় পড়ে গেলাম যে কে আমি, আমার কি পরিচয়, আর আমার কাছে এত এটিএম কার্ড কোথা থেকে আসলো। এসব চিন্তা করতে করতে আবার মাথা ব্যথা শুরু হয়। তখন ঘুমের মেডিসিন নিয়ে ঘুমিয়ে পড়ি। তারপর আবার স্বপ্নে দেখি কে যেন আমাকে ডাকছে। তার মুখটা দেখা যাচ্ছে না, চারপাশ ধোয়াচ্ছন্ন। তার মধ্যে থেকে একটা মেয়ে আমাকে ডাকছে। তারপর আমার ঘুমটা ভেঙে যায়। উঠে দেখি রাত 3টা বাজছে, আর ঘুম আসছিল না, তাই ছাদে গেলাম। গিয়ে দেখি রাতে খুব সুন্দর একটা চাঁদ উঠেছে। চাঁদের আলোয় চারিদিকে আলোকিত হওয়া আছে। আকাশে চাঁদের চারপাশে তারারা ঝিলিক দিচ্ছে। তখনই আমার মাথায় যন্ত্রণা হতে শুরু করে। কিছু একটা মনে পড়তে যাচ্ছে, কিন্তু মনে করতে পারছি না। মাথার যন্ত্রণা সহ্য করতে না পেরে একসময় আমি জ্ঞান হারিয়ে ফেলি। পরে যখন জ্ঞান ফিরে তখন নিজেকে রুমে আবিষ্কার করলাম। তারপর আপু জানতে চাইলেন যে আমি কি করে ছাদে পৌঁছালাম। আমি আপুকে সব খুলে বললাম। আপু বলল যে ভাই, মাথায় তো চাপ নিস না, আয় নাস্তা করবি, যা ফ্রেশ হয়ে নিচে আয়, তোর দুলাভাই ডাইনিং টেবিলে তোর জন্য অপেক্ষা করতেছে। তারপর উঠেই ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে নিচে গিয়ে নাস্তা করলাম। পরে ভাগনাকে নিয়ে আমার এলাকা পরিদর্শন করতে বের হলাম। এখানে আসার সময় শুনলাম এখানে নাকি ইভটিজিং বেশি হয়। এখানে কিছু মাস্তানি কাজ করে, পুলিশ নাকি তাদের ভয় পায়। আমরা একটা শিশু পার্কের দিকে যাচ্ছিলাম, তখন দেখি কিছু লোক একটা মেয়েকে ইভটিজিং করছে। আমি সেখানে গিয়ে বললাম, ভাই মেয়েটাকে ডিস্টার্ব করছেন কেন? ইভটিজারদের উদ্দেশ্য করে বললাম। তাদের মধ্যে একজন বলল, আমার যা ইচ্ছে করবো, তাতে তোর সমস্যা কি? দেখে তো এলাকা নতুন মনে হচ্ছে। হ্যাঁ আমি এলাকায় নতুন, আর আপনারা যা করছেন তা তো অন্যায়। ওই লোকটা আবারও বলল, তুই আমাদের সম্পর্কে জানিস না, তাই সাইমন ভাইয়ের সামনে দাঁড়িয়ে এই কথা বলতে পারছিস। নতুন না হলে এখানে দাঁড়ানোর সাহস পেতিস না। ভাই সত্যি কথা বলতে ভয় কিসের? হ্যাঁ আপনি যেতে পারেন, মেয়েটাকে উদ্দেশ্য করে। এবার সাইমন বলল, তোর সাহস থেকে অবাক হচ্ছি। তুই আমার সামনে দাঁড়িয়ে আমার পারমিশন ছাড়া ওই মেয়েটাকে যেতে বললি? এতে সাহসের কি আছে? মেয়েটিকে দেখে মনে হচ্ছে সমস্যা আছে, আর তার দেরি হয়ে যাচ্ছে, তাই চলে যেতে বললাম। এতে আমার মনে হয় না আমি কিছু ভুল করেছি। তুই আমার মুখে মুখে তর্ক করছিস? এত বড় সাহস! দাঁড়া, তোর খবর করছি এখনই। আবিদ, ছেলেকে সাইজ করতো। আমি মাহিরকে বললাম, মামা তুমি পার্কে যাও, আমি আসছি, মামার একটু কাজ আছে। বলার পর মাহির চলে গেল পার্কে, আর সাইমনের ছেলেরা আমার দিকে তেড়ে আসছে। হয়ে গেল একচোট মারামারি। আমার সাথে আরো 2জন যোগ দিল। সাইমনের তার ছেলেরা মার খেয়ে সেখান থেকে পালালো। তারপর আমি ওদের 2জনকে বললাম, ভাই আপনার মনে হয় এই এলাকার? হ্যাঁ ভাই, কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। আমার নাম ফাহিম, বাকি পরিচয় মনে নেই। অ্যাক্সিডেন্ট হওয়ায় মাথায় গভীর আঘাত পাই। এখানে মাহিদের বাসায় থাকি। ওর আম্মু আব্বু অ্যাক্সিডেন্টের পর আমাকে হাসপাতালে ভর্তি করে আর সকল ট্রিটমেন্ট খরচ দেয়। আমাকে এখানে টাঙ্গাইলে নিয়ে আসে। আচ্ছা আপনাদের নামই তো জানা হলো না। মেহেদি। আরেকজনের নাম বললো তুষার। তারপর তাদের সাথে কিছুক্ষণ কথা বললাম। পরে আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে আমরা একটা গ্রুপ খুলবো, যেই গ্রুপের কাজ হলো ইভটিজিং প্রতিরোধ ও দুর্নীতি প্রতিরোধ করা। তারপর মেহেদি আরও 5জনকে কল করলো। তিশার ভাইও আরও 10জনকে কল করে একটা জায়গায় ডাকলেন। তারপর আমি ভাগিনাকে নিয়ে তাদের সাথে নিয়ে গেলাম। তারা আবার মাহিরকে চেনে, চিনতেই পারে যেহেতু একই এলাকার। তারপর আমরা গিয়ে দেখি সবাই সেখানে পৌঁছে গেছে। একে একে সবার সাথে পরিচিত হয়ে নিলাম। তারপর থেকে আমাদের মিশন শুরু হলো। আমি সবার ফোন নাম্বার নিলাম, আমার ফোন নম্বরও সবাইকে দিলাম, আর বললাম আজ থেকে ইভটিজিং, চাঁদাবাজি আর অন্যান্য বেআইনি কাজে আমরা দখল দেবো। কাউকে এসব করতে বা এইসবের শিকার হতে দেবো না। আমাদের মধ্যে কেউ যদি এইসব দেখে তাহলে যেন সকলকে কল দেয় আর জানিয়ে দেয়। ঠিক আছে। সবাই জোর করে আমাকে তাদের গ্রুপ লিডার বানিয়ে দিল। আমাদের গ্রুপে কয়েকজন হ্যাকার নিয়ে নিলাম, যাতে সোশ্যাল মিডিয়াতে কাউকে হ্যারাসমেন্টের শিকার হতে না হয়। আমাদের অফিসে সব যন্ত্রপাতি আমরা একত্রিত করলাম। সব খরচ আমরা সবাই মিলেই করলাম। আমাদের এই কাজের মধ্যেই 3 মাস কেটে গেল। এখন আমাদের গ্রুপের কথা এলাকায় সবাই জানে। মাস্তানরা আমাদের নাম শুনলেই প্যান্ট নষ্ট করে ফেলে, কারণ প্রত্যেকটা থানায় আমাদের একটা করে গ্রুপ আছে। সবগুলো আমি কন্ট্রোল করি। কোনো থানায় যদি বড় ঝামেলা হয় তাহলে আমাদের মেইন গ্রুপকেও যেতে হয়। এলাকায় এখন সবাই আমাকে ফাহিম ভাই বলে চেনে। এখনও প্রতিদিন একই স্বপ্ন দেখি যে কেউ একজন খুব কষ্টে আছে আর আমাকে ডাকছে বারবার তার কাছে যেতে। এখনও তার মুখ আমার সামনে স্পষ্ট হয়নি। একদিন দুলা ভাই বললো যে ওনার সাথে ব্যাংকে যেতে। আমিও রাজি হয়ে গেলাম। তারপর ব্যাংকে চলে গেলাম। সেখানে প্রবেশের সাথে সাথেই আমার কিছু মনে পড়তে যাচ্ছে, কিন্তু মনে করতে পারছি না। তখন আমি ব্যাংকের ম্যানেজারের রুমে প্রবেশ করলাম। তারপর আমি বললাম যে ওমর ফারুক ফাহিম এই নামেই ব্যাংকের কোনো ব্যক্তির অ্যাকাউন্ট আছে? স্যার, ডিস্ট্রিক্ট বললে ভালো হতো। মেবি ঢাকা। অপেক্ষা করুন স্যার, আমি দেখছি।
কিছুক্ষণ পর ম্যানেজার বলল, জি স্যার, একটা অ্যাকাউন্ট আছে। আমাকে সেই অ্যাকাউন্টের ডিটেলস দিতে পারবেন? সরি স্যার, ওনার সিগনেচার ছাড়া এটা করা যাবে না। আপনি এলাকার সমাজসেবী বলে আমি আপনাকে এতটুকুই ইনফরমেশন দিয়েছি। ওনার সিগনেচার ছাড়া বাকি ইনফরমেশন দেওয়া যাবে না। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।